সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী আজমল হোসেন বাবলু এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে যেতে চাই। আমরা বেশ কয়েকদিনের যে দৃশ্য দেখলাম, অনেক জায়গায় বিক্ষোভ, সহিংসতার পরে বিক্ষোভ হচ্ছে, মানুষ বিক্ষুব্ধ। বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা ধৈর্যের পরিচয় দিচ্ছে, ধৈর্যশীলতার সাথে তারা পরিস্থিতি মোকাবেলা করছে। আপনি বিষয়গুলোকে কিভাবে দেখেন? আর স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বলেছেন যে কেউ বিশৃঙ্খলা করলে তার পরিণতি ভালো হবে না। এই দুটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ প্রিয় উপস্থাপক জাহিদুর রহমান খান, অপর দুই বিজ্ঞ আলোচক। পতিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ছাত্র জনতা, সিপাহী ছাত্র জনতা এবং সেনা অভ্যুত্থানে বিজয়োত্তর বাংলাদেশ, বিজয়োত্তর শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে গত পরশুদিন 10 তারিখে যে গোপালগঞ্জে পতিত স্বৈরাচারের পক্ষে কিছু লোকজন ওখানে জমায়েত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আমরা যাদেরকে মনে করি, সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করেছে। সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছেন, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরেও সেনার সদস্যরা যে ধৈর্য ধারণ করেছেন, একটি গুলি ফুটে নাই, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি অবশ্যই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই জন্য অভিনন্দন জানাতে আমি বাধ্য। 1 2 নম্বর হচ্ছে, আমি মনে করি যে এই ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার বুকে যদি পুলিশ যদি গুলি চালানোর প্রশ্নে সেনাবাহিনীর মতো এই ধৈর্য ধারণ করতেন, তাহলে হাজার মানুষের মৃত্যু হতো না, হাজার মানুষের শহীদ হয়েছেন এটা আমাদের গুনতে হতো না। তো এবং আমি সর্বশেষ আমি এটা বলবো যে আজকে পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা, আমি শুনেছি যে বা আমরা দেখেছি টেলিভিশনে যে তার বাড়িতে ওই দিন কুরমা পোলাও রান্না হয়েছিল। আরে ভাই, আমার পাশের বাড়িতে যদি একটু ছাগল মরে যায় তাও তো মন খারাপ হয় না? আপনি তার আগের দিন 4 তারিখে 4 আগস্ট রবিবার, এই দিন আপনাদের এই স্টুডিওতে আমি আসছিলাম রাত্রে, সারা দেশে প্রায় 120 জন 19-20 জন লোক নিহত হয়েছে। তার দলেরও 25 জন মারা গেছে প্রায়। তারপরের দিন সেই যে সাইকো না হলে, মানসিক রোগী না হলে, এইরকম একটা সাইকো না হলে সে কিভাবে মুরগ পোলাও, কুরমা পোলাও রান্না করে ভাই? সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা গিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, ছাত্র জনতার পক্ষ অবলম্বন করেছেন এবং এই পতিত স্বৈরাচারকে বাধ্য করেছেন, যে পদত্যাগে বাধ্য করেছেন। এই জন্য আমি আমাদের 3 বাহিনীর প্রধানকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। আজকে এই পতিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমি অবশ্যই বলবো যে আজকে এই অনেককেই দেখবেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে যে আপনারা নিজেরা এসে সংগঠিত হন, কিছুদিন ধৈর্য ধারণ করেন। পতিত স্বৈরাচার আবার সংগঠিত হবে কেন? পতিত স্বৈরাচার অনেক দিন বাংলাদেশের জনরোষ থেকে আড়ালে থাকবে। আড়ালে থাকার পরে মানুষের দুঃখ, ক্ষোভ এগুলা যখন একটু কমবে, তারপর আওয়ামী লীগ পরিস্থিতি এবং প্রকৃতির ইয়েতেই আসবে, সে আস্তে আস্তে আসবে, মানুষের সামনে আসবে, মানুষ আস্তে আস্তে সহ্য করতে পারবে। কিন্তু এখন পতিত স্বৈরাচার আসলে গণপিটুনিতে মারা যাবে, পতিত স্বৈরাচারের এজেন্টরা যদি আসে। এই জন্য আমি বলি স্বরাষ্ট্র উপদেষ্টার
এইসব আপনি আইন শৃঙ্খলা আগে রক্ষা করেন। 15ই আগস্টকে কেন্দ্র করে যে বিভিন্ন স্থানে যে বিশৃঙ্খলা তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে, যে সংগঠিত খবর পাচ্ছি আমরা, ওগুলো মোকাবেলা করার ব্যবস্থা করেন। ওইসব উপদেশ দেওয়ার দরকার নাই। বরং এবং আরেকটি আমার কানে খুব খারাপ লেগেছে যে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেব। সাখাওয়াত হোসেন সাহেব যে আজকে যে সাখাওয়াত, এটা তো মিডিয়ার কল্যাণে হয়েছে। তার সাথে সোহুল হোসেনকে কেউ চিনে, কেউ পুছে, কেউ জিজ্ঞেস করে। শামসুল হুদা রাস্তা দিয়ে ঘুরে যে বাজার করে, ওরে কেউ জিজ্ঞেস করে। ওর চিফ ইলেকশন কমিশনার শামসুল হুদা কেউ জিজ্ঞেস করে। তো আপনার এত বাড়তি কথা বলার দরকার কি? নিজের যে দায়িত্বটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এখানে বসলে কি সব মাথা খারাপ হয়ে যায়? একটু নিজেরা বসে নিজেরা করেন, কি বলে, নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করেন, নিজের টার্মস অ্যান্ড রেফারেন্স কি এটা ঠিক করেন, নিজের রোড ম্যাপ কি এটা ঠিক করেন, বাংলাদেশকে সুশৃঙ্খল করবেন কিভাবে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিবেন কিভাবে, জনগণকে নিরাপত্তা দিবেন কিভাবে, ছাত্র জনতার বিক্ষোভের প্রশমন কিভাবে হবে, এবং আওয়ামী পতিত স্বৈরাচারের দালালগুলিকে কিভাবে জেলে পড়বেন, এই ব্যবস্থা রোডম্যাপ জনগণের কাছে তুলে ধরেন। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, যেটি মোশাররফ ঠাকুর বললেন যে ব্যবসায়ীদের নিরাপত্তা কিভাবে দিবেন, কিভাবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, সেসব বিষয়গুলো সামনে আলোচনায় আসা উচিত। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসসিটিভিটি, এবং ধন্যবাদ আমার দুই সহ আলোচককে। অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা সবসময় নিপীড়িত, নির্গিত, সবসময় ব্যবসায়ীরা। আবার বদনামও ব্যবসায়ীদের। আপনি খেয়াল করবেন, কোনো কিছু হইলে ব্যবসায়ীরা করলো। কিন্তু আপনার আমাদের অ্যানালাইসিসে বলে প্রতি বছরে মিনিমাম 20 হইতে 30,000 ব্যবসায়ী গঠিয়ে অন্যত্র চলে যান। এই মুহূর্তে আমি আপনাকে একটা পরিসংখ্যা দিতে পারি যে মিনিমাম এই 8-10 দিনে মিনিমাম মৌলভীবাজার চকবাজার থেকে 200 ব্যবসায়ী শাটার উঠানে এখনো। এবং আমরা গত পরশু আমাদের সংগঠনের থেকে বা আমাদের ব্যবসায়ীদের সাথে নিয়ে আমরা একটু রোড মার্চ করার জন্য বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম যে অনেকেই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করেন, এরা এই 8-10 দিনে সব নিঃস্ব হয়ে বসে আছেন। হয়তো আবার এই শাটার খুলবে কবে আমরা নিজেরাও জানি না, বা এই মার্কেটে কবে আসবেন জানি না। তার মানে কি এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আছে? উৎকণ্ঠা আছে। এখন আসেন ব্যবসায়ী, এই যে এত বড় একটা অভ্যর্থন হলো, আমরা অ্যাকচুয়ালি আশা করি যে বিগত 16 বছর যে অত্যাচারী তো হয়েছে বিএনপি, সেই থেকে উত্তোলন হবে, এবং সেই আলোকে আমরা কিছু দেখতে চাই বিএনপির কাছ থেকে। কারণ এই দেশে তো এখন ধরেন আমরা যতই বলি না কে ঘুরে ফিরে দুইটা দলে, আওয়ামী লীগ, আজকে যে আওয়ামী লীগ এই দেশের থেকে চলে গেলেন, কবে আসবেন আমরা জানি না, কখন আসবেন তাও জানি না। শুধু শেখ হাসিনা নিজের ক্ষতি করে যান নাই, দলটার ক্ষতি করে গেছেন, মুক্তিযোদ্ধা সাধারণ জনগণকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন। এবং এই যে আমাদের মোশাররফ ভাই বলার চেষ্টা করলেন যে আইন সংস্থা বাহিনীকে কিন্তু জনগণের বিপক্ষে দাঁড় করা দিচ্ছেন। আজকে আমরা কিন্তু যারা এই সিভিল সোসাইটিতে আছি, যারা আমরা এইখানে এই 4টা 5টা 6টা দিন কাটাইলাম, কিভাবে কাটাচ্ছে আমরা জানি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, রাত্রে জানালা দিয়ে তাকায় থাকছি যে কখন কি হচ্ছে, কখন কি হবে। মাঝে মাঝে দেখছি 2টা বিডিআর গাড়ি যাচ্ছে, অনেক আশার আলো দেখছি। তারপরে দেখলাম যে এই 2 দিন আগে দেখলাম যে গুলশান সোসাইটি থেকে কিছু লোক রাত্রে 8টা 10টা মোটরসাইকেল দিয়ে পাহারা দিছে, তখন একটু আশার আলো দেখছি। এই কাজগুলি আমরা আশা করছিলাম বিএনপির কাছ থেকে, কারণ বিএনপি একটা বৃহত্তর দল, বৃহত্তর রাজনীতিবিদ প্রজ্ঞা নিয়ে ওরা রাজনীতি করেন, এবং ওদের যে বর্তমান অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট আছে জনাব তারেক রহমান, ওনারও যে বক্তব্য স্পিড দেখছি, কিন্তু আমাদের যে লোকাল যে নেতৃবৃন্দ ওই স্পিডটা আমরা খুঁজে পাইনি, আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা আছি। কারণ আজকে যদি এই এত বড় একটা সংগঠন দেখবেন আপনি, এই ছোট ছোট কমলমতির বাচ্চারা গাড়ির সিরিয়াল দিচ্ছে, এখানে কি 2, 4, 5 হাজার 50 হাজার যদি বিএনপির নেতাকর্মী বা বিএনপির ওই ছাত্রদল যুবদল থাকতেন,
তাহলে আমরা আরেকটু আশাবাদী হইতাম একজন সচেতন ব্যবসায়ী হিসেবে বা নাগরিক হিসেবে। এই জিনিসগুলি পাইনি, কারণ আমরা আপনার এই চ্যানেলে বহুবার বলছি যে এই রাতের ভোট, এই আওয়ামী লীগের দুঃশাসনের কথা এই আপনার চ্যানেলে বসে বসে আমরা অনেকবার বলছি এখানে। তো এইটার থেকে আমি মনে করি যে অনেক কিছু শেখানো আছে, যে এই যে 5-6 দিনে যে আমরা অনেক জায়গায় এখন 2 দিন ধরে একটু কমছে, এটা পরিসংখ্যাটা একটু কমছে 2 দিন ধরে, কিন্তু এই 5-6 দিনে যে আপনাদের টিভির চ্যানেলও আমরা দেখি, আমরা যারা ফিজিক্যালি মাঠে ময়দানে আছি, এখানে অনেক অনেক ধরনের এই জ্বালাও পোড়াও এই ভাঙচুরের যেটা হয়েছে, তার ভিতরে কিন্তু অনেক শস্যের ভিতরে যেটা আমরা বলি ভূত, এটাও কিন্তু ধরেন অক্টোপাসের মতো আমাদের উপরে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, প্রতিষ্ঠান ভাঙচুর, যার ফলে আমরা আশা করব যে নতুন সরকার যেই আসুক না কেন, অবশ্যই নির্বাচিত একটা সরকারে এই মুহূর্তে আমাদের দরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া বেশি দিন আমার মনে হয় না যে কোনো দেশেই বা কোনো পৃথিবীর এরকম রেকর্ড নাই যে অনির্বাচিত সরকার আইসা বেশি দিন থাকতে পারে, কারণ এটা ক্রাপস করবেই টুডে টুমরো। কারণ এটা বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, নেতৃত্বের অভাব থাকবে, যার ফলে এই সরকারটা বেশি দিন থাকতে পারে না। তবে আজকে আমি পাশাপাশি এটুকু বলতে চাই যে বিএনপির নেতৃবৃন্দ যখন এই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বের হইলেন, যখন আশার আলো দেখাইলেন যে আমরা সময় দিতে চাই, আমরাও দেখতে চাই যে বিএনপি সময় দেব, এবং যেই সব জায়গাগুলি আজকে এই বিগত সরকার নষ্ট করে গেছেন, এই জায়গাগুলি অন্তত বিএনপির উচিত যে এই জায়গাগুলি উনাদের মাধ্যমে ঠিক করে একটা সুন্দর নির্বাচন দিয়ে আগামী 5 বছরে যাতে জনগণের যে চাহিদাটা নির্বাচনী ব্যবস্থা বিতর্কের ঊর্ধ্বে থাকবে, বিএনপির ঊর্ধ্বে থাকবে। কারণ এখনো আমি দেখতেছি না যে এই বিএনপি এই সরকার যে এই যে নির্বাচনকালীন বা নির্বাচন কমিশনাররা যে ঘটনাগুলি ঘটায় প্রতিবার, এই সম্বন্ধে কিন্তু কারো এখনো মাথা ব্যথা দেখতেছি না, সবই হবে হয়তো কেবলই এখনো দেখতেছি না। বা এই প্রশাসনিক যে দলীয়করণ হয়, এটা এখন থেকে দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না এই সরকারের কাছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি আশা করব যে অন্তত এই 2টা জিনিস, এই তত্ত্বাবধায়ক বলি আর অন্তর্বর্তী সরকার বলি, যাই বলি না কেন, যে নাম এটা কিনা কেন, অন্তত এই জিনিসগুলি যাতে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। জি বাবলু ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি বাবলু ভাই বলছিলেন যে গত কয়েকদিনের কথা, তিনি নিজের অভিজ্ঞতা বললেন যে অনিদ্রায় কেটেছে সারা রাত, দেখছে কখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি যায় কিনা, মনে একটু আশার আলো জেগেছে। এই যে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা, সামনে আরও বেশ কিছু কর্মসূচিকে ঘিরে এক ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই করেছেন, যে করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি দিয়েছেন। আপনি কি মনে করেন যে দেশ যেভাবে যাচ্ছে বা আর একটু টাইট বা একটু কঠোর হওয়ার প্রয়োজন আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 200 আলোচককে। আমি প্রথমেই যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দেশ, পুরো দেশে আনস্টেবল, কোথাও স্টেবিলিটি নেই। আমি স্বাধীনতার সময় 71-এ ছোট ছিলাম, যখন 71-এ দেশ স্বাধীন হয়েছিল, আমি দেখছি যে আশেপাশের গ্রামের মানুষ পাঞ্জাবিকে দৌড়ানোর জন্য সবাই লাঠি টাঠি হাতে নিয়ে নেমে গেছে। আমরা তো ছোট, আমরাও তাদের পেছনে পেছনে দৌড়াচ্ছি। আমি গত 8ই অগাস্টে যেটা দেখেছি, এত ভয়াবহ চিত্র দেখতে হবে এই দেশে, এই ডিজিটাল যুগে, এই সময়ে, এটা আশা করিনি। আমার বাসা 32 নম্বরের অপোজিটে। আমি আগের দিন রাতে 32 নম্বরের সামনে দিয়ে হাঁটাহাঁটি করেছি, একদম নীরব নিস্তব্ধ। সেনাবাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল। তারপর দিন 12টা, 12:30, 1টার পরে এত মানুষের স্রোত, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাসার থেকে বের হয়ে টিভিতে দেখে বের হলাম, বের হয়ে রাস্তায় এত হাজার হাজার লক্ষ জনতা দেখে
আমি আশ্চর্য হয়ে গেলাম। একটু পরে দেখলাম যে 32 নাম্বার দিকে ধোঁয়া উঠতেছে। আমি তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখলাম যে 32 নম্বরের কোনায় চাইনিজ রেস্টুরেন্ট সান্তুর নাম। এই সান্তুর থেকে শুরু করে পরবর্তী যে 5-6টা বাড়ি আছে 32 নম্বর সহ সবগুলোতে আগুন জ্বলছে। এবং পাশে একটা বাড়ি আছে, সেই বাড়িটা মালিকানাধীন। একটা বাচ্চা মেয়ে চিৎকার করতেছে যে আমাদের বাড়ির ভিতরে আমার দাদা দাদি, আমার বাবা মা আছে। আমি পরবর্তীতে আরো 7-8 জনকে নিয়ে ওদেরকে উদ্ধার করলাম। মেয়েটা, ছেলেটা, একটা ছেলেও ছিল, যে কিভাবে কান্না করতেছে, এগুলি তো আসলে মানে আমরা এক্সপেক্ট করি নাই। আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয়েছে। এবং যে যেমন পারতেছে টেবিল নিয়ে যাচ্ছে, চেয়ার নিয়ে যাচ্ছে, ওখানকার বইপত্র যা আছে যে যেমনে পারছে। বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বাধা দিলে আপনাকে মেরে ফেলবে, এরকম অবস্থা ছিল। কিন্তু এটা মানুষের মনের দীর্ঘদিনের ক্ষোভ, ঘৃণার এটা বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়েছে। একটা ছোট জিনিস নিয়ে কিন্তু কোটা 18 সালে মেনে গেছে। কিন্তু 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে। 16 বছরের একটি দলকে 16 দিন লাগে নাই এই দেশ থেকে তাড়াতে। 16 দিন লাগে নাই। আমার কাছে মনে হয় না যে সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশে যারা ছিল, আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী তারা। আমি গত টকশো তো আপনাকে ওবায়দুল কাদের সাহেব সম্বন্ধে বলেছি যে সে এখন বকশী আব্দুর রশিদ সাহেবের দায়িত্ব পালন করছে। সে ছাত্রলীগকে যেদিন 15 তারিখ রাতে লেলাই দিল সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, 16 তারিখ থেকে এই দেশে লাশ পড়া শুরু হলো। 16 তারিখে 6 জন লাশ পড়লো, 17 তারিখে 1 জন, 18 তারিখে 35 জন, এইভাবে লাশ পড়া শুরু হলো। আমি তো সেদিন 201 জনের হিসাব দিলাম। আপনি কি চিন্তা করতে পারেন একটা স্বাধীন দেশে 201 জন লাশ? এটা সবগুলি ম্যাক্সিমাম ছাত্র, 200 জনের মধ্যে 180 জনের ছাত্র, এবং সবাই ব্রিলিয়ান্ট, সবাই মেধাবী। কেউ প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ বুয়েটে। হেলাল ভাই, শেষ 3 দিনে আজকে প্রথম আলোতে আমি শেষ 3 দিনে 332 জন মারা গেছে। হ্যাঁ, আমি শেষ দিনের কথা বলি যে শেষ দিন আফগানিস্তানে মারা গেছে 15 জন, বাংলাদেশে মারা গেছে না 100-র উপরে। ইয়েতে আপনার, আমি একটু সরি, আপনার শেষ দিনে ইয়েতে পুলিশও দেখলাম অনেক মারা আপনার গেছে। অনেক মারা কি গেছে। বলে এই ইসরায়েল যে হামলা করছে ওই দিন মারা গেছে 68 জন। হ্যাঁ, যেদিনকা এখানে 204 জন, ওই দিনকে 68 জন বোমা হামলা। এটা 4 তারিখে, 4 তারিখেরটা। 4 তারিখেরটা। তো আপনি এগুলো কিভাবে সামাল দেবেন? আমি তো বলেছি, আপনি আমাকে শেষ প্রশ্ন করেছেন, এটা শেষ কথা। আমি বলছি এই যুদ্ধ থামবে না। এটা ছাত্র জনতার যুদ্ধ, এটা ইয়াং জেনারেশনের যুদ্ধ। এই যুদ্ধ থামার যুদ্ধ না। একটা দেশে একটি দল 16 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, 2টা বড় দল। আরেকটি হচ্ছে বিএনপি, 16 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। আজকে সালাউদ্দিন ভাই যে কথা দিয়ে শুরু করলেন, স্বৈরাচার, মোশাররফ ভাই মোশাররফ ঠাকুর ভাই যে কথা দিয়ে শুরু করলেন স্বৈরাচার, আসলে স্বৈরাচারের ডেফিনেশনটা কি আমি এখন আর বুঝি না। 10 কোটি লোকের মধ্যে এরশাদ সাহেবকে স্বৈরাচার হিসেবে ছেড়ে দিল। তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে খালেদা জিয়াকে 14 কোটি লোকের মধ্যে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে দিল। তারপরে 18 কোটি জনগণের মাঝে শেখ হাসিনাকে, এটা আপামর জনসাধারণ আমি বলতে পারি, অ্যাকসেপ্ট বিএনপি ব্যতীত এই আন্দোলনে সবাই অনেকেই সম্পৃক্ত ছিল। কিন্তু বিএনপিও ছিল নৈতিকভাবে। না, বিএনপির কথা তো বলতেছি আপনি, যে অ্যাকসেপ্ট আওয়ামী লীগ ব্যতীত মোটামুটি সবাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাহলে 18 কোটি জনগণের মাঝে শেখ হাসিনা এখন স্বৈরাচার হয়ে গেছে। তাইলে স্বৈরাচার এরশাদ সাহেবও ছিল, এরশাদ সাহেবকেও বলা হয়, বেগম খালেদা জিয়াকেও বলা হয়, শেখ হাসিনাকেও বলা হয়। এটা কি আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যে পদ্ধতি? অবশ্যই এটা রাষ্ট্র ব্যবস্থা। আপনাকে তো আমি গত টকশোতে আমি আপনাকে বলেছিলাম যে এখন আর কোটা সংস্কারের মধ্যে কোনো কিছু নেই।
এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। এই এখন রাষ্ট্র সংস্কার শুরু হয়েছে। এখন আমি শুনতে পাচ্ছি যে এক দল গিয়েছে, আরেক দল দখল শুরু করছে। এটা এখন সবার মুখে মুখে। আমি একটু আগে একটা ফেসবুকে স্ট্যাটাস পাইলাম, কে যেন স্ট্যাটাস দিল যে 15 বছর ধরে খেয়ে যাওয়া আর 15 বছর ধরে ক্ষুধার্ত থাকা দুই দলই ভয়ঙ্কর। আপনি কাকে সরাবেন? রাজনীতির পৃথিবীতে যতগুলো উন্নয়ন হয়েছে রাজনীতিবিদদের হাত ধরে উন্নয়ন হচ্ছে, রাজনৈতিক দলগুলোই উন্নয়ন করেছে। তাহলে এই দেশে দুইটা দল, হয় আওয়ামী লীগ আসবে নাইলে বিএনপি আসবে, আগামীতে হয় আবার আওয়ামী লীগ আসবে নাইলে আবার বিএনপি আসবে, তৃতীয় দল তো নেই। তো আমরা সেরকম শক্তিশালী আমরা নিজেরা হইতে পারি নাই, বা আমাদেরকে ওইরকম ভাবে আখ্যায়িত এককভাবে করে। বড় দুই নেত্রী বিশেষ করে খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের যে একক যে অনুসারী, এটাও সংখ্যা অনেক বেশি। না, অনুসারী হওয়ার কারণ আছে। ওনারা তো দুইজনের লেগেসি বহন করে, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আরেকজন সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের। আর এসের সাহেব তো কারো লেগেসি বহন করতো না, হ্যাঁ, উনি নিজেরটা নিজেই করতেন। তো আমি এসের সাহেব 89-90 সালে ডাক্তার মিলন হত্যায় একজন ডাক্তার মিলন হত্যা মিলন মারা গিয়েছে, আর সেসব ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব। যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, ওনার এই কথাগুলো কিন্তু মানুষ নিতে পারে নাই। ওবায়দুল কাদের সাহেব সাধারণ সম্পাদক, অসুস্থ লোক, এই একটি অসুস্থ লোককে দলের সাধারণ সম্পাদক রেখে জাতিকে অসুস্থ করে দিছে, উনি যেভাবে ট্রল করে কথা বলতেন, উনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন, এগুলি কিন্তু জাতি সহজভাবে নিতে পারতো না। কিন্তু উনি আরাফাতের মতো লোককে মন্ত্রী বানিয়েছেন, উনি পলকের মতো লোককে মন্ত্রী বানিয়েছেন, উনি নোবেলের মতো লোককে মন্ত্রী বানিয়েছেন। আমি এগুলি আগে বলছি আপনাকে, একটা লোককে টার্মিনেট করেন, শত শত লোক মৃত্যু লাশ হয়ে গেল এই দেশে, একটা লোককে উনি টার্মিনেট করেননি। তার মানে কি, যারা মারা গেছে তারা ওনার লোক না, এদেশের লোক না? সুতরাং আজকে যখন দেখি আমি যে ভাস্কর্য যখন বানিয়েছে, তখন আমি বলেছিলাম যে ইরাকের সাদ্দামের মতো এই গলা রশি লাগায় এগুলি ফেলে দিবে। আমি সেই করুণ দৃশ্য দেখছি, কিন্তু আমি সেই আওয়ামী লীগ করি না, 10 মিনিট আমার কাছে কিন্তু খারাপ লেগেছে। হেলাল ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, আপনার বিরতির পরে আবার আসবো। একজন সুসন্তান, এটা কিন্তু অনেক বড় ধরনের নিয়ামত। আপনি সিঙ্গাপুরের দিকে যদি তাকান, সিঙ্গাপুরের জাতির পিতার লি কুয়ানের ছেলে কিন্তু আজকে 2004 সালে নিল 20 বছর ক্ষমতা। মোশাররফ হোসেন ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে ধারাবাহিকভাবে গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, সেখান থেকে আসলে শান্তির দিকে বা জনমনে একটা স্বস্তি ফেরানোর জন্য এখনই আসলে কি অগ্রাধিকার দেওয়া উচিত? আমি মনে করি অগ্রাধিকার যেটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব স্পষ্টভাবে তার যে বক্তব্য আপনি দেখবেন যে কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কাউকে প্রতিহিংসার কারণে কারো দিকে টিটকারি, বাংলা শব্দটা ইয়ার কিও করবেন না। আপনি দেখবেন আমাদের প্রায় 67 জন নেতাকর্মী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থেকে থানা লেভেল পর্যন্ত 67 জন নেতাকর্মীকে এই 5 দিনে বহিষ্কার করা হচ্ছে, এবং এদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু অন্যরকম। যেমন ধরেন একজনকে ডেকে বলছে যে ভাই আপনি আমার গেটটা তো দখল, অমুকের লোকজন আসতেছে দখল করে ফেলতে চায়, ভাই আপনি আমার একটু প্রোটেকশন দেন, আপনি একটু বসেন। এই গ্রুপ বলছে যে ও তো গিয়ে এটা দখল করছে, এবং সে কিন্তু গেছে তার প্রোটেকশন দিতে। এইরকম ঘটনাও আছে, আমি আপনাকে বলছি। তারপরেও বলছেন যে ঠিক এগুলো পরে দেখা যাবে তদন্তে, অভিযোগ আসছে বহিষ্কার। মানে সারা দেশে যেন ট্যাকেলড হয়, আর ল অ্যান্ড অর্ডারের সাথে যেন বিএনপির কোনো নাম কোনোভাবে না আসে। কর্মীদেরকে মেসেজ দেওয়া, মানে সিগন্যাল দেওয়া যে কারোর প্রতি কোন প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। এইটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাকে আজকে একটা ছোট জিনিস বলতে চাই। সেই বাবলু ভাই যেটি বললেন যে বিএনপি নেতাকর্মীরা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারতেন বিভিন্ন এলাকায়, দিচ্ছে তো। আপনি কি মনে করেন যে এই যে থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে বিএনপি, জামাত এই লেভেল ছাড়া
বিএনপি ছাড়া গ্রাসরুট লেভেলে কারো সংগঠন আছে? তো এই যে গ্রাসরুট লেভেলে যে ইউনিয়ন লেভেলে যে থানার থেকে 15 কিলোমিটার দূরে 20 কিলোমিটার দূরে ওই জায়গায় যে একটা মন্দির পাহারা দেওয়ার জন্য কমিটি করে দেওয়া হচ্ছে, এটা কারা? এটা জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, এরা স্বেচ্ছাসেবক দল, বিএনপির মুরব্বী বা একজন মহল্লার সর্দারকে ডেকে বলা হচ্ছে আপনি থাকেন, এই বাচ্চারা ছেলেরা থাকবে সাথে। এইভাবে দেশের শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ হচ্ছে। আমি বহুবার বলেছি যে সমস্ত পেশার লোকজনকে এক ঘন্টার জন্য ছুটি দেওয়া যায়, একদিনের জন্য ছুটি দেওয়া যায়, বাট সেনাবাহিনীকে একদিনের জন্য ছুটি দেওয়া যায় না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আর পুলিশকে একদিনের জন্য ছুটি দেওয়া যায় না, যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না, সভ্যতা বলে কিছু থাকবে না। তো আজকে পুলিশ ছাড়া আমি আজকে কতদিন, 5 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া আমি দেশ চলছে। এইভাবে কিভাবে চলছে? বিএনপি পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যে অপোজিটে যে দলটি আছে, যার গত 1.5 বছরে আমার 40 জন লোক মাঠে পুলিশের গুলিতে নিহত হয়েছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসে 13 জন লোক নিহত হয়েছে। আমার শেষ 3 দিনে 300, আজকে প্রথম আলোতে আছে, শেষ 3 দিনে 332 জন নিহত হয়েছে, তার মধ্যে 17 জন বিএনপির। তো আপনি কি মনে করেন যে হ্যাঁ নগরে একটা নাগরিক মুভমেন্ট হয়ে যায়? আমাদের একজন ছাত্র নেতা বলেছেন যে ছাত্র নাগরিক মুভমেন্ট, নো, ছাত্রগণ অভ্যুত্থান, এটা ছাত্র নাগরিক অভ্যুত্থান, নাগরিকরা অভ্যুত্থান করতে পারে না। ছাত্রগণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতিটা, এটা গণসংগঠনগুলি আজকে সামাল দিয়েছে। তো পুলিশের অনুপস্থিতিতে এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা যেগুলো প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গিয়েছে, সিভিল সোসাইটি ধ্বংস করে গিয়েছে, মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে, জুডিশিয়ারিকে ভাই বলতেছিলেন মিডিয়া ধ্বংস করেছে, আমলাতন্ত্র ধ্বংস করেছে, দুদক ধ্বংস করেছে, বাংলাদেশ ব্যাংক ধ্বংস করেছে, প্রায় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই ধ্বংসের পরে আজকে বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে, এইটাই তো অপার বিস্ময় পৃথিবীর কাছে। এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে কিভাবে? শেখ হাসিনার ধারণা ছিল উনি পলায়ন করার পরে বাংলাদেশ নামক রাষ্ট্রটি টিকে থাকবে না, এটা সিকিমের মতো আভ্যন্তরীণ যুগে এমনভাবে বিপর্যস্ত হবে, অন্য কেউ আইসে এখানে করে বলবেন যে আমরা রক্ষা করতে আসছি। তো এটা হয় নাই। এটা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশে অন্য বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অন্য কেউ চোখ রাঙাতে পারবে না। বাংলাদেশের এই যে 2041 সাল পর্যন্ত আমার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তারুণ্যের বাংলাদেশ, যুবকের বাংলাদেশ এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং আমরা যারা রাজনৈতিক দলগুলির যে শক্তি আছে, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সক্ষম। এটা বাংলাদেশ কারো চোখ রাঙানির উপর নির্ভর করে না, বাংলাদেশ কারো চোখ রাঙানিকে ভয় পায় না। বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছিলেন মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, আপনি দেখেছেন যে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন, বড় বড় শোডাউনও করছেন তাদের নিরাপত্তার জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কতটা জরুরি দেশের জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি হিন্দু সাম্প্রদায়িক যে আন্দোলন করতেছে, এটা আমরা যেটা ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে দেখতেছি, এটা আমার কাছে মনে হয় একটু কিছু একটা রং মাখানো বা তুলি মাখানো কিছুটা আছে, আর কিছুটা তো অবশ্যই সত্য আছে। কারণ এই গণ অভ্যর্থনের পর কিন্তু হিন্দু মুসলমান আলাদা করে কোনো বাছবিচার ছিল না, যেটা ভাই বললেন। যেখানে যেটা পাইছে যে 32 নম্বর ভাঙার পর কিন্তু পাশের বাড়িটার কথা খেয়াল করেননি, শান্তুরের কথা খেয়াল করেননি, শান্তুরের পাশে চিলিস আছে এটার কথা খেয়াল করেন নাই। এক কিনারের থেকে এটা হয়েছে, হয়তো ওই রকম একটা কোনো ঘটনা ঘটছে। কিন্তু তারপরে আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশের মধ্যে যে হিন্দু মুসলমানের যে বন্ডিংটা আছে, এটা মনে হয় ইন্ডিয়াতেও নাই। আপনি দেখেন, আমি তো একদম আমার কিন্তু মানে পুরন বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের থেকে 3-4টা বাড়ির পরে আমার বাড়ি, বুঝছেন, এখনও ওইখানে আছে আমার বাসা। তাহলে আমি দেখি যে ঈদের যে উৎসবটা হয় আমাদের মুসলমানের দুইটা, একটা তো ধরেন ওই আপনার যেহেতু পোস্তা, ওইখানে চামড়ার একটা বিরাট ব্যবসা হয় এখানে,
তখনও কিন্তু রাস্তা বন্ধ করে কোনো কিছু হয় না, একদম গাড়ি চলতেছে, আমার বাসা থেকে গাড়ি বের করতেছি, মানুষ চলাচল করতেছে, ওইখানে চামড়া যাচ্ছে, চামড়া ট্রাক যাচ্ছে, রাত্রবেলা ঢুকছে এবং ওই সিস্টেমে সবসময় চলে। কিন্তু দেখবেন হিন্দুদের যখন ঢাকেশ্বরী মন্দিরে কোনো পুজো বা সাধারণত ছোট ছোট প্রোগ্রামগুলিতে পুরো রাস্তা ব্র্যাকেট দিয়ে উৎসব পালন করে, এবং সেই উৎসব কিন্তু তারা একা করে না, এখানে ধরেন 2000 হিন্দু থাকলে 8000 মুসলমান থাকে এবং ওই উৎসবটা একসাথে মিলিত হয়। যার ফলে আমার মনে হয় এইটা কিছুটা রাজনৈতিক ছায়া আছে, এছাড়া আর কিছুই না। আজকে আমি আপনাদের সুবাদে অনেক চ্যানেলেই দেখলাম, অনেক হিন্দুরা, আমি নিপুণ রায়ের একটা প্রোগ্রাম দেখলাম, অনেক হিন্দুরা বলতেছিল যে আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নাই, যে এরকম যেরকম রিপোর্ট এত এত হিন্দু বাড়ি জ্বালাচ্ছে। তারপরে আমি মনে করি যে অস্বীকার করার কিছু নাই। এই যখন আমরা পূর্বের ন্যায় দেখছি যে কোনো কিছু হইলেই একদম সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যদি দেওয়া হয়েছে, এবং একটা জনগোষ্ঠী বা একটা শ্রেণীর লোক কিন্তু এটা উৎপত্তি থাকে, যেটা আমি বলার চেষ্টা করলাম ওই এর আগেও, যে হয়তো ভাই যেহেতু রাজনীতি করে ভাইয়ের একটু হয়তো লাগতে পারে, আমাদের কাছে প্রত্যাশাটা বিএনপির কাছে অনেক বেশি। কারণ আমরা একটা সময় যখন বিএনপি, যখন আমানুল্লাহ ভাইয়ের কথাই বলি, যখন ডাকসুর বিপি হলেন, তখন আমাদের বেকার লাইফ, আমাদের পুরো ব্যস্তেই দেখতাম আমান ভাইয়ের সাথে গিয়ে করতো। তখন তো আমান ভাই কিন্তু তখন বিপি হওয়ার কথা ছিল না, ভাইয়ের মনে থাকার কথা। তখন পুরো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে চিকা মারা হয়ে গেছে দুদু রিপন, এবং তখন সবাই জানতো যে এই নির্বাচনটা দুদু রিপন করতেছে। কিন্তু হঠাৎ এসা এই আমান খোকন রিপনের এই ইটা হইল, তাই না? তো এই জন্য আমি মনে করি আমার জন্ম কেরানীগঞ্জে, আমার কেরানীগঞ্জে দেখছি যে পুরো মানে একাকার বিএনপি, কিন্তু বিএনপির পরের পিরিয়ডটা আমরা দেখছি যে কি হয়েছে, কি হইতো, বা এই আওয়ামী লীগের পিরিয়ডটা দেখলাম। যার ফলে সব পিরিয়ডে আমরা ব্যবসায়ীরা তো একটু হলেও করি, আপনার মনিটরিং করি, চাপে থাকি সবসময়। আর যেহেতু আমরা ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাছে অনেক ধরনের বিচার আসে। আমি মনে করি যে এই মুহূর্তে যে ঘটনাগুলি ঘটতেছে, এগুলি আড়াল না করে বিএনপি, যেটা বললেন ভাই, যে অনেক আমরা দেখতেছি অনেক জায়গায় বহিষ্কার করছেন, এবং অনেক জায়গা ঢাকা, আমি নাম বলতে চাই না আপনাকে, অফিস কেনে বললে বলতে পারি আমি আপনাকে, অনেক জায়গায় যারা যেদিনকে গণ অভ্যর্থন হইল তারপরে যে স্পিরিটটা ছিল, ওই স্পিরিটের থেকে কিন্তু এখন বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু স্টপ হয়ে গেছে। নিশ্চয়ই যে তারেক রহমানের একটা মেসেজ ছিল বা কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা আছে, কিন্তু তারপরে আমি বলবো যারা এই আপনার মোশাররফ ভাইয়ের মতো টকশো করেন, যারা টকশোতে আসেন, এদের আমার মনে হয় এই জিনিসগুলি স্বীকার করেই আপনার টকশোতে বসা উচিত, যে এগুলি হচ্ছে, আমরা কেন্দ্রীয়ভাবে এটার পদক্ষেপ নিচ্ছি। আর যদি ওই আওয়ামী লীগ মার্কার মতো যদি আবারও বলে যে এটা হয় না, এটা করি না, তাহলে আমি একটু জাহিদ ভাই বলি, তাহলে হয় কি, ওই যারা অন্যায়গুলি করে না, এরা মনে করে যে আমাদের তো একটা পিছনে ব্যাকিং আছে, এবং আর যারা আমরা প্রতিরোধ করতে চাই এরাও ভয় পায় যে এদের সম্বন্ধে কিছু বলা যাবে না। তো এই জন্য আমি মনে করি যে সত্যকে সত্য বললে এটা ছোটর কিছু নাই, বরঞ্চ মানুষ এখন খুশি হয় যে এই কাজটা এরা করছিল এবং স্বীকার করছে। বাবুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন হেলাল ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যে সত্যকে সত্য বলা, অন্যায় করলে সেটি স্বীকার করা, বা যে দলীয় যে দৃষ্টিভঙ্গি, যে কাউকে অ্যাটলিস্ট যে অন্যায় করে আসবে তাকে আমি প্রশ্রয় দিব না, যেটি বাবুল ভাই বলছিলেন, যে সংস্কৃতি আমাদের রাজনীতিতে খুবই কম, কিন্তু এটি তো অনেক বেশি জরুরি সুষ্ঠু গণতান্ত্রিক পরিচর্যার জন্য। গত কয়েকদিনের ঘটনা বিশ্লেষণ করলে আপনার কি মনে হয়? এটা বেশি দেখেই কিন্তু আমি দেখেছি অনেক সময় যখন আওয়ামী লীগ ধরপাকড় শুরু করছে, হার্ডলাইনে ছিল, তখন টকশোতে বিএনপির লোকজনরে পাই নাই আমরা, তারা এত আতঙ্কিত ছিল, বিএনপির লোকজনরে পাই নাই আমরা। আজকে দেখেন আওয়ামী লীগের লোক নাই, কিন্তু আমি যে বারবার বলি যে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হতে হবে। আজকে আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব দেশের বাইরে, বিএনপির নেতৃত্ব দেশের বাইরে থেকে। আমরা কি হতভাগ্য জাতি, আমরা কত দুর্ভাগা জাতি। না, বিএনপির নেতৃত্ব বাইরে হবে কেন? হ্যাঁ, বিএনপি খালেদা জিয়া তো মুক্ত হয়েছেন, তিনি ম্যাডাম তো এমনি অসুস্থ, এটা উনি ওনার বিষয়টা অন্য, ওনার বিষয় অন্য। আপনি দেখেন জয় সাহেব বাইরের থেকে বলতেছেন
উনি 6 আগস্ট বলছেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না, তিনি হতাশ। 6 আগস্ট বিবিসিকে বলছেন। তিনি 7ই আগস্ট বললেন শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। তিনি 8ই আগস্ট বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি 9 আগস্ট বললেন আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত। তিনি আবার 9 আগস্ট বললেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। এই যে ফ্লেক্সিবল ক্যারেক্টার ক্যারি করে আপনি একটি দলের নেত্রী শুনেন, হুসাইন মাহমুদ এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর, আপনারা গণ অভ্যুত্থান বলেন আর যত অভ্যুত্থানই বলেন, দেশ ছাড়ে নাই কিন্তু, ক্ষমতা হস্তান্তর করে বাঘের বাচ্চার মতো দেশে ছিল, জেলে ছিল, নেতাকর্মী ফেলে সে দেশের বাইরে যায়নি। তার কোনো মন্ত্রী পরিষদের কেউ দেশের বাইরে যায়নি, দেশেই ছিল। কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় দল, লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদের এদেরকে রেখে তাদের দলীয় নেত্রী পালায় গেল গা। এটা কি এটা হইল? এটা সম্ভব? আওয়ামী লীগের তো সবাই কালপিট না, অনেক ভালো লোক আছে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক ভালো লোক আছে, বিএনপির মধ্যে আমাদের অনেক বন্ধু বান্ধব ভালো লোক আছে, সবাই তো খারাপ না। সেই লোকগুলোর কি অবস্থা হয় বা কি অবস্থা হচ্ছে? আপনি, আমার মনে আছে জোট সরকার এই ধরনের পরিস্থিতিতে ভালো মন্দ বাজ বিচার করার সময় কি থাকে কিনা থাকে, আপনি জানেন যে না সেরকম কোনো না পরিস্থিতি সেই ছিল অবস্থা না। না থাকলেও দেশ থেকে পালানো, এরা তো দল বেঁধে গোষ্ঠী শুদ্ধ দেশ থেকে গেছে। হেলাল ভাই একটু ওনারা দল বেঁধে হেলাল, গোষ্ঠী একটু- সদ সবাই দল বেঁধে পালায়নি। চলে গেছে। একটু দেশেই আছে। সংযোজন করি। দেখেন তখন এই হোসেন মোহাম্মদ এরশাদ যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন আর শেখ হাসিনা যেভাবে ক্ষমতাচ্যুত হইলেন, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে। আপনারা দেখেন ওই না, না, নিজে মুখেই বললেন না, আমি আপনাকে বলি, মাত্র একজন, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমি মাত্র আপনাকে বলি, একজন। আমি আপনাকে বলি, ক্ষমতাচ্যুত না, হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন। আর 17 জন অশ্বরোহীর তারায় লক্ষণ সেন রান্নাবাদ ফেলাইয়া গেছে গা 1204 সালে। আজকে 2024 সালে আওয়ামী লীগের নেত্রী হে রান্নাবাদ ফালাইয়া গেছে গা। বিরানি কথা বুঝছেন? সে রান্না করা জিনিসই ফেলে গেছে, চলে গেছে। ফজলুদ্দিন, কথা বুঝছেন তো? তো সুতরাং ওই 1224 সাল 4 সাল আর এই 2024 সাল 2024 সাল 820 বছর। হ্যাঁ 820 বছরের ইতিহাস ব্রেক করে ফেলছেন। কথা বুঝছেন? সুতরাং এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয় নাই, ক্ষমতা হস্তান্তর করেছে। আপনার তো এতক্ষণ কথাবার্তা ভালোই শুনলাম, ভালোই বুঝেন। উনি ক্ষমতা হস্তান্তর করেছে এবং উনি দেশে ছিলেন। ওনার কোন মন্ত্রী, ওনার শুনেন, ওনার কোন মন্ত্রী দেশ ছাড়ে নাই, ওনার কোন কর্মী দেশ ছাড়ে নাই। হুসাইন মাহমুদ এরশাদের সময় কোনো দুর্নীতি হয় নাই, দুঃশাসন ছিল না। ডাক্তার মিলন একজন হত্যা হয়েছে, এই জন্য হুসাইন মাহমুদ এরশাদ, আমি আপনাকে বলি, হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন। আর আজকে 201 জনের হিসাব তো আমি 3 তারিখে দিলাম বা 4 তারিখে দিলাম। 201টা লাশ পড়ার পরে আপনারা বিরিয়ানি রান্না করে আওয়ামী লীগ কিভাবে খায়? ওইটাই না, এটা কি possible নাকি? এটা সম্ভব নাকি? একটা স্বাধীন দেশে আপনি হাজার হাজার শুনেন, কয়েক হাজার ছাত্র এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আপনি কি জবাব দিবেন মুগ্ধর মাকে? কি জবাব দিবেন মুগ্ধর বাবাকে? কি জবাব দিবেন আবু সাইদের বাবাকে, আবু সাইদের মাকে? যার সন্তান গেছে সে বুঝে। হুসাইন মাহমুদ এরশাদের আরেকটা হাতে বিরতি নিব, রক্তের দাগ নেই। হুসাইন মাহমুদ আরেকটা এরশাদ বিরতি যখন নিব, হাতে ক্ষমতা সময় নেন, কম, জি। তখন হেলাল ভাই, কিন্তু আরেকটা আমি- বিরতি হেলাল ভাই, নিতে চাই, রক্তপাত আমাদের করার দিন। ক্ষমতা নেননি। হেলাল ভাই, আমি মোশাররফ ঠাকুর, আমরা আলোচনা শেষ করতে চাই শান্তি স্থাপনে বা জনগণের যে স্বস্তি ফেরার কথা বললেন, যে কি অগ্রাধিকার পায় সে বিষয়ে আপনি বললেন। এখন যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কাটাতে আসলে আশু করণীয় কি? আমি আপনাকে জাহিদ ভাই বলি, সেটা হচ্ছে যে আমাদের পতিত স্বৈরাচার হাসিনা তার এবং আমাদের মাল পাচারের শীর্ষে মামু মাল পাচারের শীর্ষে দৈনিক ঠিকানা, সাপ্তাহিক ঠিকানা পত্রিকা, আমেরিকার ঠিকানা পত্রিকা ব্যানার হেডলাইন করেছিল মামু মাল পাচারের শীর্ষে। এই মামুটা হচ্ছে জয়। তো এখন এই মামু আর হাসিনা, শেখ হাসিনার কতগুলো লোক আছে যাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এক নম্বর নাম হচ্ছে সামিট, যাকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ক্যাপাসিটি ট্যাক্সের নামে। সামিট গ্রুপ, ইয়াস আলম,
কে নির্বিঘ্নে বলছে তুমি 5টা-6টা ব্যাংক দিলাম, তুমি লুট করো, এই 6 ব্যাংক লুট করো। 6 ব্যাংক লুট করে নিয়ে গেছে, 1 মাসে 30,000 কোটি টাকা নিয়ে গেছে। মনে আছে আপনার? ভয়ঙ্কর নভেম্বর সিপিডি তার আলোচনায় বলেছে যে 92,000 কোটি টাকা অনিয়মের মাধ্যমে দেওয়া হয়েছে। লুট হয়েছে। আচ্ছা, বেক্সিমকো, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, কোন সরকার তার রাজকোষে থেকে নিজে চুরি করে নাই। শেখ হাসিনার সরকার তার রাজকোষ থেকে নিজে চুরি করেছে, রিজার্ভ চুরি করেছে। তো এই যে টাকাগুলি এখন এগুলো কোথায় ব্যবহার হবে? ব্যবহার হবে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টিতে, বিশৃঙ্খলা সৃষ্টিতে। আমরা শুনতে পাচ্ছি যে আগামী 15 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করছে। এইভাবে গুলমাল হবে, এইভাবে ইয়াদের সংখ্যালঘুদের নাম দিয়ে ছাত্রলীগ, যুবলীগ। আপনি তো দেখছেন আজকে মেহেরপুরের বলছে, মেহেরপুরের বাড়ি লুট হয়ে গেছে, জিজ্ঞেস করছে কোন থানা, থানা বলতে পারে না। তো এই যে অবস্থাটা, আজকে রাত্রে ডাকাত, দিনে সংখ্যালঘু, এই যে নাটকটা, এই নাটকের মাধ্যমে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করার যে অপচেষ্টা চলছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নিষ্ঠুর স্বৈরাচার, নিষ্ঠুর পতিত স্বৈরাচার। তো নিষ্ঠুর পতিত স্বৈরাচার অভ্যুত্থানের বিষয়ে কি? পাল্টা অভ্যুত্থান। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা তো সে করবে, এই যে তার বিশাল টাকা। এই জন্য আমি বলবো যে আগামী 15 তারিখকে কেন্দ্র করে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক, আওয়ামী লীগ ছাড়া, পতিত স্বৈরাচারের সমর্থক ছাড়া সকল রাজনৈতিক কর্মী যারা এই পজিটিভ পরিবর্তনকে, গত পজিটিভ পরিবর্তনকে সমর্থন করেন, সেই সকল মানুষ, সশস্ত্র বাহিনীর সকল ব্যক্তি, আমলা, যারা সৎ আমলা, ইভেন পুলিশ, আমি সবাইকে বলবো আসুন এই পতিত নিষ্ঠুর স্বৈরাচারের যে শক্তি আছে এদেরকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের ধারায় আমরা ধাবিত করি, আমরা উন্নয়নের একটি নতুন ধারা সৃষ্টি করি, যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যেখানে বাংলাদেশের মানুষের অধিকার সমুন্নত থাকবে। জি, মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমরা আলোচনা শেষ করতে চাই। হাজী আজমল হোসেন, অর্থনীতির জন্য স্থিতিশীলতা কতটা প্রয়োজন এবং এই সময়ে, সংকটকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কোনো সুপারিশ বা চাওয়া আছে কিনা ব্যবসায়ীদের? দেখেন, বর্তমান মূল্যস্ফীতি মনে হয় 11-এর উপরে আছে। আপনার এই চ্যানেলে বলে গেছিলাম যে এটা 15 গিয়ে ঠেকবে বা 16 গিয়ে ঠেকবে। তারপরে আমরা তো ব্যবসায়ী যারা আশাবাদী, আমরা ইনভেস্ট করব, আবার ব্যাক করব, আমরা তো সবসময় আশা নিয়ে ব্যবসা করি। কম অন্য সময়ের চেয়ে, সরি, বাজার দর একটু কম অন্য সময়ের চেয়ে, এইটা এইভাবে বলা ঠিক হবে না এখন। কারণ হচ্ছে কি, ধরেন এখন মানুষের বাজারেও কিন্তু কমই যান। এই অবস্থা দেখবেন বের হয় কম, বাজার সদাই করে কম, একবার আনলে 2বার যান না। এই জন্য হয়তো কিছু একটা, আর চাঁদাবাজির একটু নিয়ন্ত্রণে আছে, বা যারা চাঁদাবাজি করতেন রাস্তায় রাস্তায়, যুবলীগ, ছাত্রলীগ, অনেক এরকম ছিল, পুলিশ বাহিনী ছিল, এটা তো অন্তত আপাতত স্টপ আছে। আমাদের এখন এটা বলার সময় আসে নাই। আমরা যখন একটা নতুন সরকার গঠন হবে তখন আমরা এটা বুঝতে পারবো যে কতটুকু এটা নিয়ন্ত্রণে আছে বা এই ইটা ধরতে পারবো। তবে হ্যাঁ, যে বড় বড় কোম্পানিগুলি আছে এগুলির এখনই লাগাম ধরা উচিত। আপনি কেন এই চিনি গুঁড়া চাল, পোলার চাল, মুড়ি ওই প্লাস্টিক প্যাকেটের ভিতরে হবে? 1 কেজি একটা প্লাস্টিকের দাম 10 টাকা, 10 টাকা বেড়ে গেল। আমরা সারা জীবন ছোটকালে বস্তার মধ্যে পোলার চাল খেয়েছি। ওনার মুড়ির ব্যবসা করতে হবে, ওই পোলার চালের ব্যবসা করতে হবে। এগুলি লাগাম ধরলে অটোমেটিকলি দেখবেন যে দাম কমে আসছে। তারপরে এই 10 টাকা যে ওই 1 কেজির ভিতরে, এটা কিন্তু না, দেখবেন টিভিতে অ্যাড হইতেছে চিনি গুঁড়া চালে। আপনি নিজেই বলেন, একটা অ্যাড দিতে মিনিমাম আপনার, যদি আমি আপনার চ্যানেলেই যদি দিই, আমার মনে হয় না 5,000 টাকা নিচে আমি পার মিনিট দিতে পারবো, বা 7,000 টাকা নিচে দিতে পারবো। এরকম 15টা 20টা চ্যানেলে আপনি হিসাব করেন দৈনিক একটা প্রোডাক্টের কত টাকা অ্যাডের ওর পিছিয়ে খরচা আছে। আজকে যদি এই চাউলের দোকানে যদি এই চাউলটা থাকতো, তাহলে কিন্তু এইটা অ্যাড আপনার এখানে দিতে আসতো না। কারণ আমি যখন যাব, আমার যেরকম অ্যাবিলিটি আছে, আমার যেরকম ক্যাপাসিটি আছে, আমি কিন্তু ওই রকম চাউলটা কিনবো, গিয়ে বলবো যে
কালিজিরা চালটা দাও, আরেকজন হচ্ছে একটু নিম্ন সময় নিবে, আরেকটু হচ্ছে ভালোটা নিবে। কিন্তু এখন এমন হয়ে গেছে দেখবেন চাষি অমুক তুমুক এসিআই দুনিয়ার একটা প্যাকেট দিয়ে চাল বিক্রি হইতেছে। এগুলিও লাগাম ধরা উচিত। তার আগে ধরা উচিত এনবিআরকে। বহুবার বলছি যদি এনবিআরকে অনেকেই পদত্যাগ করছেন, কিন্তু ব্যবসায়ীরাও চেয়েছেন এনবিআর চেয়ারম্যানের শুনেন, এই পদত্যাগ। চেয়ারম্যান কেন, এই উনি যেগুলি দিয়ে গেছে, এই ঘোষিত বেগম যতগুলি দিয়ে গেছে সবগুলি তো দেখেন ওয়াসার এমডি যত নিয়োগগুলি অবৈধভাবে দিয়ে গেছেন উনি, সবগুলি তো এরকম। এই আমি তো ধরেন 84 থেকে ইম্পোর্ট করি, আমার 84 থেকে এই পর্যন্ত রেকর্ড নাই যে এনবিআর এর চেয়ারম্যান পরপর এরকম 3 বার এক্সটেনশন হয়। এবং এই এনবিআর এর চেয়ারম্যান যে অনৈতিক কাজগুলি করে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো বলতে পারেন যে উনি সৎ লোক অমুক লোক, একটা লোক শুধু টাকা চুরি করলে কিন্তু চোর না, যদি ওর নীতি আদর্শ বিচ্যুত থাকে সেও কিন্তু ওই দুর্নীতিবাদী হয়। আপনি দেখেন, আমি বহুবার বলছি বলবো হাতে সময় কম, আলোচনা একটা শেষ মিনিট, করবো আমরা। আমি একটু বলি হাতে 2 যে মিনিট সময় আছে, যখন জি। এই আপনার ট্যারিফ ভ্যালুটা তৈরি করা হয় ওইখানেই শুরু করে দেয় কিভাবে ঘুষ খাইতে হবে, ওইখানেই ফ্যাক্টর রেখা দেয়, একটা অপশন রেখা দেয় নিম্নতম ভ্যালু। এই নিম্নতম ভ্যালুর জুজুর ভয় দেখা প্রত্যেকটা পোর্টে কোটি কোটি টাকা চাঁদাবাজি হয় প্রতিদিন। হাজী আজম হোসেন বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলালুদ্দিন, আলোচনা শেষ করতে চাই। হেলাল ভাই, আমরা শান্তি চাই, স্থিতিশীলতা চাই, বিশৃঙ্খলা হলে আসলে লাভ কার? বিশৃঙ্খলা হলে কারোই লাভ নেই। আমার মনে আছে 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়া ক্লিন হাট গঠন করেছিলেন। সেই ক্লিন হাটে ম্যাক্সিমাম ছাত্র দল, যুব ওনার দলের দলই নেতাদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অ্যারেস্ট করা হয়েছিল এবং অনেককে পিটায় মেরেও ফেলছে, এরকম ইতিহাস আছে। দেশ রক্ষার জন্য সবাইকে একটি শক্ত অবস্থানে থাকা উচিত, অনিয়মের বিরুদ্ধে, বিশৃঙ্খলার বিরুদ্ধে। 2 দিন পরে 3 দিন পরে 15ই আগস্ট, বিশৃঙ্খলা কিন্তু একটা হওয়ার আশঙ্কা আছে। একটা সাধারণ কর্মসূচি তো হতে পারে, বিশৃঙ্খলা একটি হওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, এটা একদম চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান যদি খোলা রাখে তারপরে এটা সামাল দেওয়া কঠিন হইতে পারে। কারণ আজকে উপদেষ্টা সাহেব যে কথা বলেছেন, উনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন দেশে আসার জন্য। এটা কোন নিয়তে জানিয়েছেন এটা আমরা জানি না, যদিও জানি না। দেশে আসলেও হট্টগোল হবে। তারেক জিয়া সাহেব তো আজকে দীর্ঘদিন দেশের বাইরে, তাতে সমস্যা হচ্ছে না। এই মুহূর্তে যেটা ঠাকুর ভাই বললেন যে এই মুহূর্তে আনলে কিন্তু একটা মেসাকার হবে, অন্য জিনিস হবে। তো আপনার যে তরুণরা আজকে নেতৃত্বে আছে, যেসব উপদেষ্টারা, আমি আশাবাদী যে তরুণ নেতৃত্ব 712 সালেও কিন্তু মুসলমানদের একটি মানে এটা কি বলবো, রাজকীয় উত্থান হয়েছিল। তরুণদের হাত ধরে রাজকীয় উত্থান হয়েছিল কিন্তু জিয়াদ আল তারিফের বা মীর কাসেমের হাত ধরে, জিয়াদ আল মোহাম্মদ বিন মীর কাসেমের হাত ধরে। আজকেও আমি বিশ্বাস মোহাম্মদ বিন করি, কাসিম, যেটা মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে আমি আজকেও বিশ্বাস করি যে যারা 16 দিনে একটি সরকারের পতন ঘটায় দিতে পারে, একটি গণজোয়ার সৃষ্টি করে দিতে পারে, যারা সেই লক্ষণ শুনে রেকর্ড 820 বছর পরে ভেঙে দিতে পারে, অবভিয়াসলি তারা ডে বাই ডে প্রগ্রেসিভ মাস্ট কাম। বাংলাদেশকে তারা আবার নতুন রূপে সাজিয়ে দিতে পারবে এবং তারা যথেষ্ট আন্তরিক। আমি দেখেছি যে খুলনাতে পুলিশ কমিশনার সাহেব রাজনৈতিক দলকে ডেকেছে। ছাত্ররা গিয়ে বলল যে আপনারা রাজনৈতিক দলকে ডেকেছেন কেন? আপনারা প্রশাসনরা রাজনৈতিক দলের নির্ভরশীল হয়ে যান দেখে নিজের করেন কেন? দেশটা বিশৃঙ্খলায় যায়। আন্দোলন আমরা করেছি, তারা কিন্তু প্রতিবাদ করেছে। সুতরাং আপনি মনে একদম খুব খাটো করে বিষয়টা দেখার কিন্তু কোনো কারণ নেই। আমি তো বললাম যে ওরা যথেষ্ট ব্রিলিয়ান্ট, ওরা আপনার থেকে, আমরা কিসের রাজনীতিবিদ? আমরা রাজনীতিবিদের একদম ধারে কাছেই নেই তাদের সাথে। আমি গত টকশোতেও বলেছি যে ওরা রাজনীতিবিদ, ওরা যে মেধাবী, ওরা যে চৌকস, ওরা যে সচেতন, ওরা চতুর্দিকে যেভাবে চোখ কান খোলা রেখে কাজ করছে। আমি দেখেছি কারণ বাজারে ছাত্ররা নেমে গেছে, অনেক জায়গায় অনেকে দখল করছে, তারা সেনাবাহিনীকে খবর দিচ্ছে, তারা সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে, অনেক জায়গায় তারা নিজেরা মুভ করছে। আজকেও কারণ বাজারে তাদের সাথে তারা গিয়েছে। আমি মনে করি
আমার বিশ্বাস আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি, তাই তরুণ সমাজ জেগে উঠেছে। বিএনপি ব্যর্থ হয়েছে আজকে 16 বছর আওয়ামী লীগকে সরাইতে। এই বিএনপি ঠাকুর ভাই টকশোতে আসার সময় কত আতঙ্কিত ছিল, যাওয়ার সময় তুলে ভাই নিয়ে আমি যায় নাই। 4 তারিখে টকশো করে গেছি। তুলে আর রাখেন, নীলুফার মনি এখানে বসে বলছে যে ভাই আমি বাড়িতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। আমরা তো সবসময় এখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে তো কথা ওটা বলেছি, হবে তো। কথা বলেছি। তারা শেষ করবো, হাতে ওনারা সময় কত নেই। দুঃসময়- মোহাম্মদ হেলাল উদ্দিন। দুঃসময় কাটিয়েছে। হেলাল ভাই। সুতরাং ওই জায়গা থেকে ওনারা সবসময় অপোজিশন আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ ঠাকুর এবং হাজী আজমল হোসেন বাবলু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি টেলিভিশন পুরো প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।